যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাব জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দিয়ে সাব জেল টেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনাপ্রধান ছিল। যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে, তাহলে ওয়াকার কেন থাকবে না? 2 দিন পরে ওয়াকারও থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখনো সেনাবাহিনীর 15 জনকে পিছমরা দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য, আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য। আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালে শুনানির পর গারদে পাঠানো হয়েছিল। সেখান থেকে তাদের বিশেষ জেল, যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাব জেল সেটা গঠন করেছে। সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যারিস্টার ফখরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি দেখেছেন আজকে, যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে। তো শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো। আমরা আজকে প্রাপ্তি যেমন আছে, এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই, সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাকে দিয়ে শুরু করি। কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর 15 জনকে? এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা ঘটলো। প্রত্যাশা, প্রাপ্তি, ভালো লাগা, আরো চাওয়া কি কি বাকি আছে? ধন্যবাদ ইলিয়াস ভাই এবং আমার সাথে সহালোচক বৃন্দ এবং দর্শক বৃন্দ যারা দেখছেন। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা, দুঃখজনক, লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দায় মুক্তি বা কলঙ্ক মুক্তির একটা প্রচেষ্টার দিন হিসেবে আমরা মনে করছি। যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচারের অবসান ঘটেছে আজকে। যে সেনা সদস্যদেরকে বিচার সেনা সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না, কেন এটা আইসিটিতে আসবে, এই নিয়ে তর্ক বিতর্ক, এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে, বিভিন্ন রকম তর্ক বিতর্কর পরে যেটা হলো, আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় সিদ্ধান্তটা হয়েছে যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত, যেটা স্থায়ী হওয়া উচিত না। এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো, যে দায়িত্ব পালনে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোনো, যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি এনএসআই, অতীতে এনএসআই ডিজি, ডিজিএফআই ডাইরেক্টর, তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয়, তাদেরকে নরমালি কয়েদি হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং জেলখানাতেও স্বাভাবিকভাবে তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া। এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই 15 জন অফিসারকে দায়ী করা হয়েছে, মানবতার বিরুদ্ধে অপরাধ, সুতরাং, এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের কোনো সুযোগ নাই। এই অপরাধটা তারা করেছে র্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে, এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট, যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা বা পরবর্তী মানে কোর্ট বা সশস্ত্র বাহিনীর কোর্টের উপরে অবস্থান করে। সেই আদালতের দায়েরকৃত ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ, আমি মনে করি, একেবারে শেষ দিনে শেষ সময় এনে হাজির করেছে, যেটা উচিত ছিল না। সে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে, সেটাও আমি অবান্তর মনে করছি। অতীতেও এই আইনের বিভিন্ন ব্যত্যয় ঘটনা হয়েছে, বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে। আইসিটির অ্যাক্টে যেটা হয়েছে, যেটা বলা যায় বিচারের নামে অবিচার, সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয়, সেই জন্য একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে, যেটা আইসিটির আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয়।
সেই পরিপ্রেক্ষিতে দায়েরকৃত ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে, এবং তাদেরকে অন্যান্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল। এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এই বিশেষ ধরনের বাংলাদেশে একটাই বাস আমাদের নজরে আসছে, আর যেন এরকম বাস আমরা না দেখি, বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাদেরকে ট্রিট করা হয়। এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে, আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোন আসামি হয়, সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা, তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এই বিষয়গুলো আমি মনে করি আর বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড রুলের আওতায় থাকা উচিত সবকিছু, এবং সবার জন্য যে আইন সমান, বিচার সমান, সেটাই প্রমাণ করা উচিত। কারণ আমরা জেলখানায় ইতিমধ্যে বিচারাধীন আসামি হিসেবে প্রধান বিচারপতিকে পেয়েছি, এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন, মন্ত্রীরা আছেন, এমপিরা আছেন, আইজিপিরা আছেন, সেক্রেটারিজরা আছেন। তাদেরকেও যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয়, একইভাবে আমি মনে করি হাজির করা উচিত অন্য যে কোনো নাগরিকের মতো। আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণযোগ্য, তবে মোটেও সুষ্ঠু না, সঠিক না। তবে কোন অবস্থাতেই সেনাবাহিনীর কোনো সুযোগ ছিল না এদেরকে এই ট্রাইব্যুনালে হাজির না করার। আমি মনে করি যে সমস্ত প্ররোচনা ছিল, প্রভোকেশন ছিল, এগুলাকে ওভারকাম করে সেনাবাহিনী প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটা আরো দ্রুত হলে আরো বেশি ভালো হতো। ধন্যবাদ। জি, ব্যারিস্টার ফখরুল ইসলাম স্যার, আপনার জি আইনের কোনো ব্যত্যয় বলবো না, মানে পার্সিয়ালিটি দেখছেন কিনা আইন প্রয়োগের? তবে আজকে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতায় কথাটা বলি যে আমাদের ধারণা ছিল যে আদালতের চৌকাঠ পেরিয়ে তারা আসামি হবে, সেটা যে আজকে করেছে সেজন্য একদিক থেকে ভীষণ খুশি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি, তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতের চৌকাঠ পেরিয়ে আসামি হয়েছে, সেটা একটা ভালো দিক। পুরো সেনাবাহিনীকে তো আর দোষ দেওয়া যাবে না, কারণ সেনাবাহিনীর অনেক ভালো ভালো অফিসার হয়তো এখনো আছেন, নিশ্চয়ই আছে। তো যে কয়জন অপরাধ করেছেন, দুর্নীতিতে গুম কমিশন যাদেরকে পেয়েছেন, তাদের নামে শুধু ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি, কারণ তারা যে সাবজেল থেকে এসেছে, আমার মনে হয় তারা সাবজেলেই চলে গিয়েছে। এখন কোশ্চেন হলো দুটো, আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক, এখন জেল কোড অনুসারে হলো জেলারের মানে জেল সুপার, জেলার জেল কর্তৃপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবেন, দ্যাট ইজ একটা কথা সত্য। কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো সাবজেলে রাখার ব্যবস্থা নাই, তাহলে এক্ষেত্রে তাদেরকে আবার ওই ক্যান্টনমেন্টের মধ্যে যে সাবজেল, তারা আসামি হওয়ার আগেই যে সাবজেল গঠিত হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে। সেটা আমার কাছে ভালো মনে হয় নাই, কারণ তারা যদি কাশিমপুর বা কেরানীগঞ্জে থাকতো তাদেরকে কিন্তু তারা কিন্তু আইন অনুসারে, জেল কোড অনুসারে তারা এমনিতেই ডিভিশন পাবে। কিন্তু সমস্যা হলো অন্য, ওই সাবজেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা, তাদের টেলিফোনের অ্যাক্সেস আছে কিনা, তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা, আমার মনে হয় সেই সবগুলোর উপরে হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা, আবার নতুন করে, কারণ কত রকমের ষড়যন্ত্রের কথাই তো শুনছি। ফখরুল ভাই, এটা একটু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার আপনি আছেন, মানে আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের ওইখানে ওয়াইফাই এবং ফোনও তারা ইউজ করতে পারবেন, সেখানে তাদের স্ত্রীরা প্রতিদিন তাদের খাবার দিয়ে আসতে পারবেন, স্ত্রীরা থাকতেও পারবেন, এরকমও শুনেছি। এই ডিসক্রিমিনেশনটা বন্ধ করার জন্য আজকে যে ইলিয়াস ভাই আলোচনা নিয়ে আসছেন, আমি খুবই খুশি যে একটা সময় উপযোগী কথা ধরেছেন। অন্য আসামিরা
যারা ডিভিশন প্রাপ্ত আসামি তাদের তো সেই ব্যবস্থা নাই, যারা তারা সবসময় ফোনের অ্যাক্সেস থাকবে অথবা ওয়াইফাই অ্যাক্সেস থাকবে, তারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবে কিনা, তাদের বাসা থেকে প্রতিদিনের খাবার নিয়ে আসবে, এসব ব্যবস্থা যেহেতু অন্য কারো নাই, তো ওনাদেরকে সেই ব্যবস্থায় একটা বিশেষ ব্যবস্থার মধ্যে রাখা আমি মনে করি যেন এটা খুব দৃষ্টিকটু হবে এবং ডিসক্রিমিনেটরি, তাদেরকে মনে হবে যেন একটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস এর আপনার আগের সেই নুরেমবার্গ মিলিটারি ট্রায়াল থেকে আপনি দেখেন যে অন্য আসামিদেরকে যেরকমের রাখা হতো সেই রকমেরই রাখা হয়েছে। এইখানে বরং তাদেরকে নর্মাল জেলখানায় ওই সাবজেল না বানিয়ে নর্মাল জেলখানায় পাঠিয়ে দেয়। আমি মনে করি যে সরকারের সেটা উচিত ছিল, যদিও এটা জেল কর্তৃপক্ষের একটা বিষয় থেকে যায়, থাকলেও এই ডিসক্রিমিনেশনটা একেবারে খুব মানে দিনের আলোর মতো পরিষ্কার, সেটি সঠিক নয় বলে আমি মনে করি আইনগতভাবে। আমাদের হাসিনুর ভাই বোধহয় আজকে কিছুটা সমস্যা হচ্ছে, আমরা হাসিনুর ভাইয়ের অপেক্ষায় আছি। তার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে। ইসকন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে। তারা খুব গোপনীয়ভাবে তাদের কার্যক্রম পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত এই গত 2-3 দিনের ভিতরে 2 জনকে তারা গুম করেছে। তাদের আজকে একজনকে সে বাসা থেকে বের হয়েছে, তারপর থেকে তার ফোন বন্ধ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে 1 দিন আগে বা 2 দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইসকনের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে একজন ইসকনের বিরুদ্ধে এক জায়গায় কথা বলেছে, সেইখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন, উনি কে, এইভাবে তার বিচার এই মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে। তো সরকারকে বলবো, ইসকন আমরা সেই 2018-19 সালে এই বিষয়গুলো বলেছিলাম, কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও বোধহয় এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা, আমি বলেছি যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করি সেটা হচ্ছে ইসকন। এদের কতটুকু ক্ষমতা, কতটুকু এদের প্রভাব দেশের ভেতরে, এটা হয়তো আমরা খালি চোখে দেখা অসম্ভব। আমরা যাদেরকে গুমের কথা বলি, এরকম এই গুমের সাথে অনেক আলেমের গুমের সাথে ইসকন জড়িত, সেটা হয়তো আমরা জানিও না। তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ, তারা 2 দিন আগে একটা তাদের ফেসবুক পেজে এবং তারা বোধহয় এটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে 2 দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয়, বাচ্চা একটা মেয়ে, মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্রী, তাকে নিয়ে এক হিন্দু তাকে ধর্ষণ করেছে। 3 দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা এটা নিয়ে প্রতিবাদ করলো, তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না। এটা সাম্প্রদায়িক কি না বা কি, এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই, তো আপনার এত আগ বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো? এটা সাম্প্রদায়িক এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে, খুব কি বলবো, পরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক করছে, তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে, তারপর তারা পালিয়ে যাচ্ছে। এটা তারা একদম পরিকল্পিত হবে। এর সাথে হিন্দু মহাজোট, ইসকন, এই হিন্দুদের যেসব কট্টর জঙ্গি সংগঠনগুলো আছে, এরা সবাই জড়িত। তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা কোনো সাম্প্রদায়িক। এটা অবশ্যই সাম্প্রদায়িক এবং এটার বিচার এদেরকে করতে হবে। যদি বিচার না করে, সেই ক্ষেত্রে আজকে সেনাবাহিনীর যে 15 জনের পরিণতি, আমার মনে হয় এটা দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত। এই দেশে কেউই আইনের ঊর্ধ্বে না। আমরা মনে হয় থ্যাংক ইউ একটা চমৎকার কথা বলেছেন, যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে, এবং এই যারা গুম খুন এবং ভারতের তাবেদার সরকারের হুকুম পালন করেছে, এবং তারাও তো হুকুমদাতা বেসিক্যালি, কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালসে আপনি দেখবেন ওই আলোচনায় সবসময় আসে যে কমন রেসপন্সিবিলিটি,
যারই কমান্ড করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে। এই ক্ষেত্রে কিন্তু হাসিনা সেই জন্য একা আসামি নয়, ওনার হুকুম ওনারাও তামিল করেছেন ভারতের কৌশলে। কাজী ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগছে যে শিক্ষার, কিন্তু সমস্যা হলো কি যে ইতিহাস থেকে কিন্তু কেউ শিক্ষা গ্রহণ করে তো না। আজকে দেখুন এই যারা সচিব আছে তারাও তো বলতে পারতো যে তাদেরকে একটা জেলখানায় যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হোক। আমি সে ব্যাপারে আমি খুব ব্যথিত আছি। এই মানে এই ডিসক্রিমিনেশনের জন্য আমি একটু ব্যথিত আছি। আদারওয়াইজ আমি খুব খুশি যে ওনারা চৌকাট পেরিয়ে মধ্যে এসেছে। না, এরা ব্যাপক প্রভাবশালী। কিন্তু আপনি যদি দেখেন যে এই যে এদের ভিতরে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যখন আন্দোলন চলে, লেফটেন্যান্ট কর্নেল লেভেলের একজন অফিসারকে সেখানে গিয়ে বন্দুক ধরে তারপরে AK-47 দিয়ে গুলি করার দরকার নাই, তিনি নিজে শুয়ে পড়ে তারপরে সেখানে গুলি করছেন। মানে তার সৈনিকরা যখন কিনা তার সাথে গুলি করতে রাজি হয় নাই, তখন তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন। অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি, আমরা শুধু একটা ভিডিও দেখেছি, এরকম কত গুলি সে করেছে সেটা তো জানি না। সো এই জায়গাগুলোতে তাদের যে প্রতাপ, এখানে ব্রিগেডিয়ার হাসান নাসের আছেন, তিনাকে পিএনজি করা হয়েছে। মানে যারাই দেশপ্রেমিক তাদেরকে পিএনজি, আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে। তো এই জিনিসগুলো আমরা দেখছি। তো সো তারা গুম খুনের সাথে জড়িত। এখানে প্রীতি দেখানোরও কিছু নাই, এখানে সম্মান দেখানোরও কিছু নাই। গুম খুন, যারা গুম হয়েছে, আপনার সেনাবাহিনী গুম হয়েছে, আমরা সাধারণ মানুষেরও না, আপনার সেনাবাহিনী গুম হয়েছে। এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি, সেই আলোচনাটার যদি নাকি শেষের দিকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাব জেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দিয়ে সাব জেল টেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো সেনাপ্রধান ছিল। যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে, তাহলে ওয়াকার কেন থাকবে না? 2 দিন পরে ওয়াকারও থাকতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো। সো ওয়াকারের সেই ভয় আছে, যেই কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন। এসব কোলে টুলে রেখে লাভ হবে না। আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই, এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক। এবং ডক্টর ইউনূসকে বলবো, ইউনূস সাহেব শয়তানি বহুত করেছেন, আপনার উপদেষ্টারা দুর্নীতি লুটপাট অনেক করেছে, কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে।